হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমাদের আবার স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আমি শাহরিয়ার মোহাম্মদ সাকিব ফ্রম ইজি লার্নিং। অ্যান্ড আজকে তোমাদের আমি কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এর টপিক নাম্বার 2 পড়াবো। যারা নাকি টপিক নাম্বার 1 পড়োনি তারা চাইলে এখনই আমার চ্যানেলে গিয়ে টপিক নাম্বার 1টি পড়তে পারো। এখানে আমি গ্যাসীয় অবস্থা সম্পর্কে তোমাদের ধারণা দিছি, তো তোমরা চাইলে ওই ভিডিওটি দেখতে পারো। আর যাদের নাকি ওই কনসেপ্টটি ক্লিয়ার আছে তারা চাইলে এই ভিডিওটি দেখতে পারো। এখানে আমি সাধারণত ব্যাপন ও কি ব্যাপন আর নিঃসরণ নিয়ে কথা বলবো তোমাদের সাথে। চলো তাহলে শুরু করি। দেখো, ব্যাপন কাকে বলে? ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। আর তোমাদের একটি কথা বলি, কারণ আমি আসলে তোমাদের বই থেকেই জিনিস নিয়েছি, কারণ আমি অনেক রিসার্চ করার পর আমার কাছে মনে হয়েছে যে তোমাদের বইয়ে যে ব্যাপন আর নিঃসরণের উদাহরণটা দিয়েছে অ্যান্ড যে পরীক্ষাটা করছে তা আসলে অনেক 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 ভালো, যা নাকি অন্য কোথাও আমি এত ভালোভাবে পাইনি। সো আমার মনে হয় যে তোমাদের এটাই পড়া সবচেয়ে ভালো হবে। আর তোমাদের সবচেয়ে ভালো কি চ্যাপ্টার 2 এর জন্য তোমরা বই ফলো করো, কারণ এই বইয়ের মধ্যে যেভাবে তোমাদের চ্যাপ্টার 2টা বর্ণনা করা হয়েছে সেইভাবে অন্য কোথাও তোমরা হইতে পারে ভালোভাবে পাবে না। সো তোমরা যদি বই ফলো করো তাহলে তোমরা চ্যাপ্টার 2 এর থেকে যে কোনো সিকিউ বা এমসিকিউ মিস পাবা না, ঠিক আছে? তো আমরা শুরু করি। তো শুরু করার আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে, ঠিক আছে? ব্যাপন প্রক্রিয়া কঠিন, তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। দেখো কি আসলে ব্যাপন স্বতঃস্ফূর্ত জিনিসটা কি? স্বতঃস্ফূর্ত জিনিসটা লাইক অপরিকল্পিত, মানে কোনো পরিকল্পনা ছাড়া, যা নাকি কোনো পূর্বে পরিকল্পনা হয়নি। যেরকম তোমার একটা কাজ করতে, মানে একটা কাজ হলো যার নাকি পূর্বে কোনো পরিকল্পনা হয়নি এই কাজটা সম্পর্কে, এই কাজটা একাই হয়েছে আর সমানভাবে হয়েছে, সেটাই হচ্ছে স্বতঃস্ফূর্ত। ওকে, তো স্বতঃস্ফূর্তভাবে ও সমানভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকে ব্যাপন বলে। আচ্ছা, ব্যাপন জিনিসটা কি? উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে যায়। তোমরা যেরকম পড়ছিলে, তোমরা অনেকে বিজ্ঞান বইয়ে পড়তে পারো বা সমাজ বইয়ে পড়তে পারো যে বায়ু সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। আর ব্যাপনের ক্ষেত্রে হচ্ছে এটা হলো ব্যাপন সবসময় উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে প্রবাহিত হয় বা সমানভাবে হয়। ওকে, তো মনে করো তোমরা একটা ঘরের একটি কোণায় রুম স্প্রে দিলে, তো রুম স্প্রে দেওয়ার পর যে ওই কোণার মধ্যে অনেক বেশি ওই যে জায়গায় তোমরা রুম স্প্রেটা মানে স্প্রে করছো সেই জায়গায় ঘনমাত্রাটা বাইরে গেছে। মনে করো তোমাদের পুরো রুমের যে বায়ু আছে বায়ুর ঘনমাত্রা মনে করো 800, ঠিক আছে? 800 খালি ধরো 800। আর তোমরা ওই কোণার মধ্যে যে স্প্রে করার কারণে খালি ওই কোণারটুকু, সব রুমের না, ওই কোণাটুকুতে তোমার মনে করো ঘনমাত্রা হয়ে গেছে বেড়ে 1400, মানে 1400 হয়ে গেছে। আর বাকি সব জায়গায় 800 ওই কোণাটুকে 1400। বুঝতে পারছো? এখন যে ওই কোণাটুকে 1400 হয়েছে, এখন সে ওই জায়গায় অনেক বেশি ঘনমাত্রা। এখন সে কি চাবে যে ওই ঘনমাত্রা থেকে সে নিম্ন ঘনমাত্রা, মানে যেখানে 800, যেসব জায়গায় 800 ওই সব জায়গায় যাবে, মানে যেতে, ঠিক আছে? ওই সব জায়গায় সে যেতে চাবে। এই জন্য সে কী করবে? স্বতঃস্ফূর্ত, মানে কোনো পরিকল্পনা ছাড়া, কোনো প্ল্যানিং ছাড়া, তার কোনো প্ল্যানিং নেই, যেমনি পারে সমানভাবে খালি সরাইয়া পড়বে। আমার এখনই হাই থেকে রোতে যাইতে চাই, আমার কোনো প্ল্যানিং দরকার নাই কেমনে যাব, আমার কোনো কিছু দরকার নাই, আমি সমানভাবে যেখানে যেখানে কম আছে ওইখানে আমি সরাইয়া পড়বো। সে কী করবে? 1400 থেকে 800 সব জায়গায় সমানভাবে সরাইয়া পড়বে। দেখা যে সব জায়গায় কী হইলো, যে ঘনমাত্রা সেম হয়ে গেছে 1000, মানে সব জায়গায় 1000। তোমরা যে কোণার মধ্যে স্প্রেটা করছিল, আমি যে বললাম কোণার ঘনমাত্রা 1400 হয়ে গেছে, ওই কোণারটাও কিন্তু 1000 হয়ে যাবে কিছু সময় পর। এমনকি খালি ওই কোণায় না, তোমাদের রুমে যেসব জায়গা আছে পুরো রুমে 1000 ঘনমাত্রা হয়ে যাবে। এবং এর ফলে তোমরা যদি ওই কোণার মধ্যে রুম স্প্রেটা মারো, মারার পর তোমরা দূরে আসা বসলা, ওই কোণা থেকে দূরে আসা বসলা, 2 থেকে 5 মিনিট পর দেখলা যে
পুরা রুমের মধ্যে তোমাদের রুম স্প্রের গন্ধটা সরাই গেছে। এটা কেমনে হইলো? এটা হচ্ছে এইভাবেই হইলো, আমি যেভাবে বললাম, বুঝছো? কেমনে তোমার একটা কোণার মধ্যে স্প্রে মারলে পুরা রুমের মধ্যে সরাই যায়, তা হচ্ছে এইভাবে ব্যাপনের মাধ্যমে হয়। কি মজা না? ঠিক আছে, চলো তারপরে আমরা আরেকটা করি, ঠিক আছে? দেখো তোমাদের যে আমি যে বললাম তোমাদের রুম স্প্রে, তোমাদের যে রুম স্প্রে এই যে মারছো না, একটা কোণার মধ্যে মারছো, মায়েরা তুমি এখন যাবাগা, যায় তুমি অন্য জায়গায় বসবা, এই যে ওই জায়গায় উচ্চ ঘনমাত্রা স্থান থেকে নিম্ন ঘনমাত্রা স্থানে ব্যাপন সরাই পড়বে, বুঝছো? একদম। দেখো এই যে আমি তোমার বলতে ভুলে গেছি যে ব্যাপন সাধারণত পানি মাধ্যমেও হয়, বায়বীয় মাধ্যমেও হয়, পানি মাধ্যমেও হয়। পানি মাধ্যমে কেমনে হয় দেখো, এখানে একটা ভিডিও দিছি আমি তোমাদের, যে তোমরা মনে করো যে একটা গ্লাস নাও, গ্লাসের মধ্যে একটু পানি নিবা, পানি নেওয়ার পর সে পানিতে যে কাপড় ধোয়ার যে নীল আছে শার্টের মধ্যে ইউজ করে, সাধারণত তোমাদের স্কুল শার্টের মধ্যে দেখবা নীল ইউজ করে, যার কারণে তোমাদের স্কুল শার্ট নীল নীল হয়ে থাকে। অ্যান্ড এই যে নীল, তোমরা যদি একটুখানি নীল, এক চিমটি নীল একটা কাপের মধ্যে দাও, দেখবা যে ওই কাপের যে জায়গায় তোমরা নীলটা দিবা ওই জায়গায় ঘনমাত্রা বাইরে যাবে। সাধারণত পানির ঘনমাত্রা হচ্ছে 1000 কেজি মিটার কিউব, ঠিক আছে? পানির ঘনমাত্রা মানে তোমার একটা কাপে পানি নিলা, ওই পুরা কাপের উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় 1000, সব জায়গায় 1000, সব কোনায় 1000, মানে সব কিছুতে 1000 1000 1000, পুরা কাপটাই 1000, বুঝছো? তো তোমরা ওই কাপের একটুখানি নীল দিলা, যে জায়গাটা নীল দিবা ওই নীল দিবা ওই জায়গাটা ঘনমাত্রা হুট করে বাইরে যাবে, বাইরে মনে করো 1500 হয়ে গেছে। এখন কি হবে? এখন তো আমি বললাম যে তোমাদের যে রুম স্প্রে করলে মনে করো সব জায়গায় 800, তুমি ওই রুম স্প্রেটা করলে ওইখানে 1400 হয়ে গেলো, সে সব কমের জায়গায় যাইতে চায়। সে একইভাবে মনে করে পানির ক্ষেত্রে যে নীল 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 যে সব নীল মানে নীলের যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু মনে করো 1500 হয়ে গেল, মনে করো 1500 হয়েছে। এখন সে কী করবে? 1000 যেখানে আসে সেখানে যাইতে চাবে। সে সমানভাবে কোনো প্ল্যানিং ছাড়া স্বতঃস্ফূর্ত, মানে প্ল্যানিং ছাড়া মানে স্বতঃস্ফূর্ত, পরিকল্পনা ছাড়া স্বতঃস্ফূর্ত সমানভাবে সে সব জায়গায় সরাইয়া পড়বে, একবার সমানভাবে, মানে যেখানে যেখানে 1000 পাবে সেখানেই ঝুঁকা পড়বে, যেখানে যেখানে 1000 পাবে সেখানে সরাইয়া যাবে, তাও সমানভাবে সরাবে, কোনো জায়গায় কম বেশি হবে না, সমানভাবে সরাইয়া পড়ে দেখবা সব জায়গায় 1200 হয়ে গেছে ঘনমাত্রা। মানে যেখানে 1500 ছিল তোমরা নীল দেওয়ার পর ওইটুক জায়গাটা মানে গাঢ় হয়ে গেছিলো, ওই গাঢ় জায়গাটুকু 1500 থেকে 1100 হয়ে গেছে, এবং পুরা পানিটা হালকা একটা নীল বা একটা বেগুনি কালার ধারণ করছে। এটা হচ্ছে ব্যাপন, যা নাকি তরল মাধ্যমে হয়, ঠিক আছে? চলো তোমাদের যে উদাহরণ দিলাম, মনে করো ওই যে অনেকগুলো লাল 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 ডট, ওই লাল 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 ডটের মধ্যে মনে করো নীল আছে, ঠিক আছে? একটুখানি টেকনিক্যাল একটা ইস্যু ছিল, ঠিক আছে? আমরা কইছিলাম, আচ্ছা আমরা ছিলাম যে ওই যে তোমাদের যে বললাম যে এক কাপে একটুখানি নীল নিছো, একটুখানি নীল নেওয়ার পর দেখবা যে সে সব জায়গায় সরাই পড়ছে। এটা হচ্ছে এরকমই যে এক জায়গায় ঘনমাত্রা বাইরে গেছে, দেখো অনেকগুলো লাল 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 লাল, এক জায়গায় ঘনমাত্রা বাইরে গেছে, পরে সে সব জায়গায় সমানভাবে সরাই পড়ছে, বুঝছো? এটাই হচ্ছে তোমাদের ব্যাপন। চলো এখন আমরা একটা পরীক্ষা করি, ঠিক আছে? আমরা একটা পরীক্ষা করি যা নাকি তোমাদের বইয়ে দেখবা পরীক্ষা নাম্বার 3 নামে পরিচিত, যে পরীক্ষাটা একটা কাঁচনল নিয়ে পরীক্ষা করা হয়েছে, ঠিক আছে? একটা কাঁচনলের এক প্রান্তে মনে করো মানে বাম পাশে HCl এর একটি তুলা, যা নাকি HCl দ্রবণে সিক্ত করার পর, মানে ভিজানোর পর সে বাম পাশে যে একটা আছে কাঁচনলের দুই পাশে খোলা, মানে বাম পাশেও খোলা ডান পাশেও খোলা, একটা গোল কাঁচনল। সে কী করছে? ওই বাম পাশে HCl এর যে ডুবাই ছিল তুলাটা, সে বাম পাশে করছে দিছে, আর যে ডান পাশে খালি জায়গাটা আছে, মানে খালি মুখটা আছে, ওই মুখের মধ্যে সে কী করছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে NH4OH এর যে ডোবানো তুলা, সে ওইটা ওই ডান পাশে দিছে। এখন দেওয়ার পর তো অবশ্যই এখান থেকে একটা গ্যাস উৎপন্ন হয়েছে, গ্যাস, বুঝছো? HCl থেকে একটি গ্যাস উৎপন্ন হয়েছে, NH4OH থেকে একটি গ্যাস উৎপন্ন হয়েছে। এখন HCl NH4OH গ্যাস কী করছে? কাঁচনলের একটি জায়গায় যায় মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর সেখানে কি উৎপন্ন করে দেখো, সেখানে উৎপন্ন করে NH4Cl, মানে NH4Cl গ্যাস উৎপন্ন করে, জানে কি অ্যামোনিয়াম ক্লোরাইড নামে পরিচিত, ঠিক আছে? সে
সরি 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 তো এসিএল গ্যাস থেকে যে ইয়েটা উৎপন্ন হয়েছে, মানে এসিএল থেকে তুলা থেকে যে গ্যাসটি উৎপন্ন হয়েছে এবং NH4OH থেকে যে গ্যাসটি উৎপন্ন হয়েছে, তার কাজ নলের একটি স্থানে গিয়ে মিলিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস তৈরি করে, যা নাকি NH4Cl। দেখো তোমাদের সাদা ধোঁয়া দেখতে পাচ্ছ, যে ফ্লাস্কে যে সাদা ধোঁয়াটা, সে সাদা ধোঁয়াটাই হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন তোমরা দেখো যে এই যে সাদা ধোঁয়া, এই সাদা ধোঁয়াটা HCl গ্যাস থেকে অনেক কাছে, NH4OH গ্যাস থেকে অনেক দূরে, দেখতে পারতেছ? দেখছো এই HCl গ্যাস থেকে কিন্তু অনেক কাছে, এবার NH4OH থেকে এই সাদা ধোঁয়াটা অনেক দূরে। তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে যেহেতু অ্যামোনিয়াম ক্লোরাইড যে হয়েছে, যে NH4OH মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যে গ্যাসটি তৈরি হয়েছে, সেই গ্যাসটি কিন্তু HCl থেকে যে গ্যাসটি, মানে হাইড্রোক্লোরাইড অ্যাসিড থেকে যে গ্যাসটি উৎপন্ন হয়েছে, তার থেকে অনেক বেশি দূরত্ব অতিক্রম করছে, তাই না? আর HCl থেকে যে গ্যাসটি উৎপন্ন করছে, তা কিন্তু অনেক কম দূরত্ব অতিক্রম করছে। যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের গ্যাস অনেক বেশি দূরত্ব অতিক্রম করছে, সেহেতু আমরা বলতে পারি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলনায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে যে গ্যাসটি উৎপন্ন হয়েছে, মানে NH4OH থেকে যে গ্যাসটি উৎপন্ন হয়েছে, সেই গ্যাসটির ব্যাপন হার বেশি, কারণ ওই গ্যাসটি বেশি দূরত্ব অতিক্রম করছে। একমাত্র যদি ব্যাপন হার বেশি থাকে, তাহলে সে গ্যাসটি বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, ঠিক আছে? আর তাড়াতাড়ি কম সময় লাগে। যার কম সময় তার ব্যাপন হার বেশি, যার বেশি সময় তার ব্যাপন হার কম, যার বেশি দূরত্ব তার ব্যাপন হার বেশি, যার কম দূরত্ব তার ব্যাপন হার কম। ওকে, ক্লিয়ারটি বুঝছো? সময় আর দূরত্বের মধ্যে ব্যাপন হারের সম্পর্কটা কি বুঝতে পারতেছ? সময় ও দূরত্বের মধ্যে ব্যাপন হারের সম্পর্ক এমন, যে নাকি বেশি দূরত্ব অতিক্রম করে তার ব্যাপন হার সবচেয়ে বেশি, যে নাকি কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করে, মানে যার নাকি কম সময় লাগে তার ব্যাপন হার সবচেয়ে বেশি, আর যে নাকি কম দূরত্ব অতিক্রম করে তার ব্যাপন হার সবচেয়ে কম, যার নাকি বেশি সময় লাগে তার ব্যাপন হার সবচেয়ে কম। বুঝতেছো? একদম। আমি বইটি রিডিং পড়তেছি না, তোমরা চাইলে বইটি রিডিং পড়তে পারো। আমি তোমাদের একটি মানে নিজে যা জানিস তা থেকে একটি ধারণা দিতেছি। এটা আসলে এটাই মনে হয় তোমাদের জন্য অনেক ইনাফ হবে, যা আমি যা বলতেছি। মানে যার সময় কম তার ব্যাপন হার বেশি, যার সময় বেশি তার ব্যাপন হার কম। ওকে, যার নাকি সময় কম বেশি, যার নাকি দূরত্ব বেশি, যার নাকি দূরত্ব বেশি তার হচ্ছে ব্যাপন হার বেশি, আর যার নাকি দূরত্ব কম তার হচ্ছে ব্যাপন হার কম। মানে যে নাকি কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করবে তারই ব্যাপন হার বেশি, যে নাকি বেশি সময়ে কম দূরত্ব অতিক্রম করবে তার হচ্ছে ব্যাপন হার কম। ঠিক আছে? HCl অ্যাসিড দ্রবণ, আচ্ছা এরা হয়েছে তোমাদের। আর দেখো তোমাদের ব্যাপন হারটা কি নির্ভর করে কিন্তু একটি ভরের উপর, মানে যে কোনো একটি যৌগের ভরের ওপর কিন্তু যৌগ বা মৌল যাই বড়, সেই যৌগ বা মৌলের ভরের ওপর কিন্তু ব্যাপন হারটা নির্ভর করে। বুঝছো? কেমনে নির্ভর করে আমি তোমাকে বলি। যার নাকি মানে যার নাকি আণবিক ভর সবচেয়ে কম হবে তার যার নাকি আণবিক ভর সবচেয়ে কম হবে তার ব্যাপন কিন্তু সবচেয়ে কম, মানে সবচেয়ে বেশি। আর যার নাকি আণবিক ভর সবচেয়ে বেশি হবে তার ব্যাপন কিন্তু সবচেয়ে কম। ঠিক আছে? কারণ তোমাদের একটা উদাহরণ দিই, সুন্দর উদাহরণ দিই। ঠিক আছে? একটা সুন্দর উদাহরণ দিই। কেমনে? মনে করো তোমরা দুই বন্ধু, একটা হচ্ছে মোটা, একটা হচ্ছে চিকনা। ওকে, মোটাটা ভর হচ্ছে 36 কেজি,
তোমার ভর হচ্ছে 20 কেজি। এখন তোমরা দুইজন একটি রেস লাগলা যে এত সময়ের পর তোমরা মানে সময় কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, তোমরা মনে করো একটা রেস লাগলা মোটা আর চিকনা দুইটা বন্ধুর মধ্যে দুইটা প্রতিযোগিতা হইলো। এখন কে জিতবে? মোটাটা মনে করো অর্ধেক রাস্তা যায় এই মনে করো হাঁপায় যাবে, একদম অবস্থা খারাপ, আর দৌড়াইতে পারতেছে না। কিন্তু চিকনটা দেখবা তাড়াতাড়ি কিন্তু দৌড়ায় মোটাকে ক্রস করে একদম এক দৌড়ে কিন্তু রেস শেষ করে দেবে। কেমনে শেষ করলো? কারণ মোটার হচ্ছে ওজন কম, সে হচ্ছে পাতলা, সে হচ্ছে তাড়াতাড়ি দৌড়াইতে পারে। সে তেমনি মনে করে তেমনি তোমরা মনে রাখবা যে মোটা যে সে ব্যাপন সে হচ্ছে আসতে যাবে, আর যে চিকন সে হচ্ছে জোরে যাবে। তেমনি গ্যাসের মধ্যে মনে করো যার নাকি আণবিক ভর বেশি তার ব্যাপন হার অনেক কম, মানে সে অনেক আস্তে আস্তে ব্যাপিত হবে, তার ওজনই বেশি, সে ব্যাপন হইতেই সময় লাগবে বেশি। আর যার নাকি আণবিক ভর অনেক কম, মানে যার নাকি আণবিক ভর কম সে তাড়াতাড়ি ব্যাপন হবে। তারা কি লাগে, তার তো আণবিক ভর কম, সে তাড়াতাড়ি ব্যাপন হয়ে যাবে, তার কোনো কষ্ট নাই, সে আরামে ব্যাপন হয়ে যাবে। মানে যার আণবিক ভর কম সে তাড়াতাড়ি ব্যাপন হবে, যার আণবিক ভর বেশি সে দেরিতে ব্যাপন হবে। তোমাদের এ নিয়ে একটি কুইজ দিয়েছিলাম, আমার যে ফেসবুক পেজ আছে ইজি লার্নিংয়ে, সেখানে একটি কুইজ দিয়েছিলাম যে কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি। এখানে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, পানি দিয়েছিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছিলাম, আর অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম। তোমরা চাই দেখে আসতে পারো এবং এখানে একটা কমেন্ট করতে পারো যে কোনটি ব্যাপন হার বেশি। তাইলেই আমি বুঝতে পারবো যে তোমাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তোমরা বুঝতে পারছো যে ব্যাপন হার কম বেশি কিসের উপর নির্ভর করে। ওকে, আর তোমরা যদি না বুঝো তাহলে ভিডিওটি আবার প্রিভিয়াস করতে পারো, 10 সেকেন্ড আগে করতে পারো, তারপরে আবার শুনতে পারো, আবার আগে করতে পারো, এটা তোমরা চাইলে করতে পারো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে কোন কোন জায়গায় তোমাদের সমস্যা হইতেছে বা কোন কোন জায়গা তোমরা বোঝোনি, বা আমার যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি তাইলে ওই ভুলটা আবার নতুন করে সংশোধন করে তোমাদের কাছে উপস্থাপন করব, ঠিক আছে? চলো আমরা যাই পরে পেজে। যখন দেখো এখানে একটি সুন্দর উদাহরণ দিছে যে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলোর আণবিক ভর যথাক্রমে 2, 4, 28, 32 এবং 44। এই গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেন এর আণবিক ভর কম, তাই হাইড্রোজেনের ব্যাপন হার বেশি, এবং কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বেশি, তাই কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার কম। বুঝতে পারতেছো আমি কি বললাম একটু আগে? মোটা বন্ধু চিকন বন্ধুর ওজন কম, চিকন বন্ধু তাড়াতাড়ি দৌড়ায় রেস শেষ করতে পারবে, তা চিকন বন্ধুর ক্ষমতা বেশি, সে তাড়াতাড়ি রেস শেষ করতে পারবে মোটা বন্ধুর চেয়ে। মোটা বন্ধুর ওজন বেশি, সে অর্ধেক রাস্তা যাইয়ে হাঁপাইয়া অজ্ঞান হয়ে পড়ে যাবে গা। তো এই সেমভাবে মনে করো হাইড্রোজেন গ্যাসের ভর কম, মাত্র 2, সে অনেক পাতলা, সে সহজেই ব্যাপন করতে পারে, সে সহজেই মানে ছুটে দিতে পারে, মানে সহজেই সে ব্যাপন করতে পারে। এই যে কার্বন ডাইঅক্সাইড যার ভর 32, যার ভর নাকি 44, তো সে সহজেই ব্যাপন হইতে পারে না, তার অনেক ওজন। তার তো মনে করি এই ওজন নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে সময় লেগে যায় মনে করো অনেক, সে এত তাড়াতাড়ি ব্যাপন কেমনে হবে? তো এখানে হাইড্রোজেনের ব্যাপন হার সবচেয়ে বেশি, আর কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার সবচেয়ে কম। এইগুলো কিন্তু আমাদের এমসিকিউতে আসে যে কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন হার কম, ঠিক আছে? চলো এখন আমরা আসি নিঃসরণে। আমাদের তো বন্ধুরা আমাদের ব্যাপন যে কনসেপ্টটা আছে, ব্যাপনের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আমাদের ব্যাপন শেষ। এখন আমরা আসলাম নিঃসরণে। চলো তো নিঃসরণের যে ইয়েটা আছে, টপিকটা আছে, তা আমরা শুরু করি। নিঃসরণ মানে ইফিউশন। ওকে, তো সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসা প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তো এটাও কিন্তু অনেক একটা ইজি, বুঝছো? আমরা ব্যাপনের ক্ষেত্রে কী পড়ছিলাম? ব্যাপনের ক্ষেত্রে পড়ছিলাম যে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। আর এখানে আমরা কি বললাম? উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে বেরিয়ে আসা প্রক্রিয়াকে নিঃসরণ বলে। নিঃসরণ আর ব্যাপনের মধ্যে পার্থক্য হচ্ছে চাপ ও ঘনমাত্রা। ব্যাপনের ক্ষেত্রে ছিল ঘনমাত্রা, যার আগে আমি তোমাকে বললাম, একটু আগে উদাহরণ দিয়েছি সুন্দর মতো, স্প্রে করলে ঘনমাত্রা বাড়ে কেমনে কমে কেমনে, একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছি। তারপরে পানির মধ্যে যদি তোমরা নীল দাও কীভাবে ঘনমাত্রা বাইরে যায়, কীভাবে সে এই জিনিসটাকে আবার
ইকুয়াল করে ফেলে সব জায়গায়, কীভাবে সে সরাইয়া পড়ে উচ্চ থেকে নিম্ন চাপের দিকে। তো তোমাদের জিনিসটা আমি বুঝাইছি ব্যাপনের ক্ষেত্রে যে ঘনমাত্রা জিনিসটা। এখন চাপ তো তোমরা জানোই, চাপ কী, চাপ জিনিসটা তোমরা আগেও পড়ছো। চাপ জিনিসটা নিয়ে বোঝানোর মতো আসলে তোমাদের মনে হয় না প্রয়োজন পড়বে। চাপ কি, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সজোরে মানে অনেক নিজের যে একটি জোর আছে, নিজের জোরে বেরিয়ে আসা প্রক্রিয়াকে কি নিঃসরণ বলে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের নিঃসরণ। তোমাদের একটা পরীক্ষা দিয়েছে যে একটি বেলুনের কি ফু দিয়ে ফোলাও, এবার বেলুনের গায়ে এক টুকরা স্কচ টেপ লাগাও। এখন একটি আলপিন দিয়ে স্কচ টেপের উপর দিয়ে বেলুনটিকে ছিদ্র করো। কি দেখলে? বেলুনের ভেতরে সমস্ত বাতাস ছিদ্রপথ দিয়ে সজোরে বেরিয়ে গিয়ে বেলুনটি চুপসে গেছে। ওকে, আর স্কচ টেপ যদি তোমরা না লাগাও তাহলে বেলুনটা ফুটো করার চেষ্টা করলে সেটি সশব্দে ফেটে যাবে। ওকে, সশব্দে ফেটে যাবে, বুঝছো? তাই তোমরা অবশ্যই পরীক্ষাটা করার আগে স্কচ টেপ লাগাবা। তো বেলুনের ভেতরে বাতাসের চাপ বেশি ছিল এবং বেলুনের বাইরে বাতাসের চাপ কম ছিল, তাই উচ্চ চাপের প্রভাবে বিশুদ্ধ পথ পাওয়ার সাথে সাথে বেলুনটি বাতাসের নিম্নচাপের স্থানের দিকে ধাবিত হয়েছে। এটি মূলত নিঃসরণ, অর্থাৎ সরু পথে কোনো গ্যাসের অণুসমূহের উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। তাপ প্রদান করলে ব্যাপনের মতো নিঃসরণের হারও বৃদ্ধি পায়। আমি তোমাদের মনে বলিনি যে যদি তোমরা ব্যাপনের মধ্যে তাপ দাও তাহলে কিন্তু ব্যাপনের হার বৃদ্ধি পাবে, বুঝছো? তোমরা ব্যাপনের ক্ষেত্রে মনে করো তোমরা ওই একই মনে করো যে নীল আর যে কাপের কথা বললাম, নীল আর কাপ দিলা, নর্মাল তাপ ছাড়া দেখবা যে ব্যাপন হয়ে যে সময় লাগছে। তোমরা যদি ওইখানে তাপ দাও তাহলে দেখবা যে আগেরটা সে তাড়াতাড়ি ব্যাপন হয়েছে। কারণ কি জানো? কারণ হয়েছে তোমাদের আমি কারণটা বলবো না, কারণটা আমি বলবো না তোমাদের এই কারণে, কারণ এই নিয়ে একটি ভিডিও আমি টপিক নাম্বার 1-এ পড়ায় আসছি। আর তোমরা নিশ্চয়ই জানো যে কেন তাপ দিলে কি কি পরিবর্তন হয়, তোমরা নিশ্চয়ই জানো। তো তোমরা যারা জানো না তারা ওই ভিডিওটা আবার দেখে আসো, আর যারা নাকি জানো তারা তো জানোই। আমি তাও আবার তোমাদের বলি যে তাপ দিলে তোমাদের যে গ্যাসের যে অণুর মধ্যে যে আন্তঃআণবিক একটা আকর্ষণ আছে, এই আকর্ষণটা ভাঙ্গা যায়। তো ভাঙ্গা গেলে লিকুইড ফর্মে যদি তাপ দাও তাই আন্তঃআণবিক আকর্ষণ ভেঙে গ্যাসীয় হয়ে যায়। তোমরা তো জানো, এর আমি আগের টপিকে তোমাদের বলছি। তো তাপ দিলে যে অণুগুলা কাঁপাকাঁপি করে ছুটাছুটি করে, তখন যে অণুগুলা কাঁপাকাঁপি ছুটাছুটি করে তখন এই যে ঘনমাত্রা যে ইয়েটা মনে করো তোমাদের যে দিছে আমি কি ওই যে নীল দিস, ওই নীলে যখন এই ছুটাছুটি কাঁপাকাঁপি করবে তখন ওই নীলগুড়া শোষণ করছে, ওই অণুগুড়াও কিন্তু কাঁপাকাঁপি ছুটাছুটি করবে। তখন তারা তাড়াতাড়ি কাঁপাকাঁপি করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাবে, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যত তাড়াতাড়ি ছুটে যাবে ওই অণুগুড়া তত তাড়াতাড়ি পানি নীল হয়ে যাবে, বুঝছো? তো এটাই আসলে তাপ যদি তোমরা বাড়াও তাহলে ব্যাপনের হারও বাড়বে, তাপ যদি তোমরা কমাও ব্যাপনের হারও কমবে। ঠিক আছে? ওকে, যার সময় বেশি তার ব্যাপন বেশি, যার সময় কম তার ব্যাপন বেশি, যার সময় বেশি তার ব্যাপন কম, যার আণবিক ভর কম তার ব্যাপন বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন কম, যার ব্যাপনের দূরত্ব বেশি মানে যে নাকি অনেক দূরত্ব অতিক্রম করবে তার ব্যাপন বেশি, যে নাকি কম দূরত্ব অতিক্রম করবে তার ব্যাপন কম। এই তিনটা জিনিস মাথায় রাখবা, তিনটা জিনিস। ঠিক আছে? তো চলো নিঃসরণের ক্ষেত্রে কি ওই তাপ দিলে নিঃসরণের ক্ষেত্রেও সেম হয়। আমরা যে যানবাহনের জ্বালানি হিসাবে সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, আমরা যে সিএনজি ব্যবহার করি এটি মূলত উচ্চচাপের সংকুচিত মিথেন গ্যাস। যানবাহনের চালানোর সময় এটি সিলিন্ডার থেকে সজোরে বেরিয়ে এসে ইঞ্জিনে প্রবেশ করে, অর্থাৎ এখানে নিঃসরণের ঘটনা ঘটে। আমরা যে সিএনজি চলে এটা কিন্তু নিঃসরণের একটা ঘটনা আমরা দেখতে পারি। খালি সিএনজি না, এখানে গ্যাস চালিত যে জিনিস আসে সব জায়গায় কিন্তু নিঃসরণটা হয়ে থাকে। আবার বাসা বাড়িতে জ্বালানি হিসেবে সিলিন্ডারে গ্যাস ব্যবহার করি আমরা, যে এলপি গ্যাস আছে
এই ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিসটা দেখতে পারি। আবার এই ক্ষেত্রে মূলত প্রোপেন ও বিউটেন গ্যাসকে উচ্চচাপে সংকুচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করা হয়। চুলা জ্বালানির সময় যখন সিলিন্ডারে মুখ খুলে দেওয়া হয় তখন এটি গ্যাসে পরিণত হয়ে সজোরে বেরিয়ে আসে, অর্থাৎ এতেও নিঃসরণের ঘটনা আমরা দেখতে পাই। আর একটা জিনিস তোমাদের বলি যে তোমরা এটা আসলে টপিকের বাইরে, যে সিলিন্ডারের মধ্যে যেসব গ্যাস ব্যবহার করে ওই সব গ্যাস যে তোমরা একটা গন্ধ পাও না, যে গ্যাস লিক হয়ে যে একটা গন্ধ আসে নাকের মধ্যে, আসলে তোমরা মনে করো কি এটা হচ্ছে গ্যাসের গন্ধ। আসলে এটা কিন্তু গ্যাসের গন্ধ না, গ্যাসে কিন্তু কোনো গন্ধ নেই। ওইটা একটি কেমিক্যাল ইউজ করা হয় গ্যাসের গন্ধ বানানোর জন্য, যাতে কোনো সময় যদি গ্যাস লিক হয় মানুষ সচেতন হইতে পারে যে কোনো জায়গায় গ্যাস লিক হয়েছে, এখানে আগুন ধরানো যাবে না এখন। আর যদি গন্ধ না থাকে তাই তো বুঝবে না যে কোনো জায়গায় গ্যাস লিক হয়েছে। সে কারণে এখানে একটু গন্ধ ইউজ করা হয় যাতে মানুষ গন্ধ শুনে বুঝতে পারে যে গ্যাস লিক হয়েছে। আসলে গ্যাসের কোনো গন্ধ নাই। ঠিক আছে, আমরা যা বলতেছিলাম এটা আউট অফ টপিক ছিল। তো টপিকের মধ্যে আসি আমরা। টপিকের মধ্যে আমরা কইছিলাম যে টপিকের মধ্যে আমরা ছিলাম যে সিলিন্ডারের মধ্যে যে গ্যাস আমরা ভরা হয়, গ্যাসটা কি করে অনেক, এখন গ্যাসে কিন্তু কোনো আকার আয়তন নাই। এটা কিন্তু সহজে তোমরা ভিতরে ভরতে পারবে না সিলিন্ডারে। এর কেমনে ভরতে হবে, জোর করে এদের ভরতে হবে। তোমরা জোর করে চাপ দিলা, অনেক চাপ দিছো, এত চাপ দিছো যে চাপের থালা গ্যাসটা লিকুইড হয়ে গেছে, এত চাপ দিয়া সিলিন্ডারের মধ্যে ভরছো। এখন তোমরা যে এতখানি চাপ দিছো ওদের ভরতে, এখন তো ওরা অনেক চাপ নিয়ে আসে ভিতরের মধ্যে, অনেক চাপে আসে যে ভাই আমাদের একটুখানি জায়গার মধ্যে এত করে গ্যাস ভরছে, এত চাপে আমরা থাকতে পারতেছি না, আমাদের বাইরে হইতে চাই এই জায়গা থেকে। আমরা এত মানুষ কেমনে এখানে থাকতেছে, সরি আমরা এত গ্যাস আমরা তো এখানে থাকতে পারতেছি না, আমরা বাইরে হইতে চাই। তখন ওরা যখন একটুখানি সুযোগ পায়, একটু ছোট একটা সিটও পায়, আর যেহেতু ভিতরে চাপ বেশি আর বাইরে চাপ কম, সে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে ফুস করে বাইরে হয়ে যাবে। এটাই হচ্ছে নিঃসরণ। সুন্দর মতো তোমাদের ভাইঙ্গা একবার শরবত বানাইয়া খাওয়াই দিলাম। তোমরা যদি না বুঝো তাহলে আসলে তোমাদের ব্যর্থতা না, আমারই ব্যর্থতা, আমি তোমাদের বুঝাইতে পারিনি। ঠিক আছে, চলো। ওকে, ব্যাপন ও নিঃসরণ মূলত একই ঘটনা। এদের মধ্যে মূল পার্থক্য হলো ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের প্রভাব আছে। যে ব্যাপনের ক্ষেত্রে ঘনমাত্রা, নিঃসরণের ক্ষেত্রে চাপ বলছি একটু আগে। ওকে, ব্যাপনের ক্ষেত্রে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থ উপযুক্ত মাধ্যমে সব দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কেবল গ্যাসীয়। ওকে, ব্যাপনের ক্ষেত্রে কিন্তু তরলের আমরা ব্যাপন দেখাইছি, আমরা কিন্তু গ্যাসীয় ব্যাপন দেখাইছি। এমনকি ব্যাপন কিন্তু কঠিনেরও ব্যাপন হয়, কিন্তু যে নিঃসরণ খালি গ্যাসীয় মাধ্যম হয়। গ্যাসীয় বাদে কোনো জায়গায় তোমরা নিঃসরণটা হবে না। ঠিক আছে, তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে নিঃসরণের ক্ষেত্রে নিঃসরণ শুধুমাত্র কোন মাধ্যমে হয়, বা শুধুমাত্র কোন মাধ্যমে হয়, এরকম তোমাদের ইয়েও আসতে পারে, ক নাম্বারের জন্য প্রশ্নও আসতে পারে। ওকে, আর তো তোমরা জানলা যে নিঃসরণ শুধুমাত্র গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় মাধ্যমে সরু সূর্যপথ যে সজোরে পাত্র থেকে বের হয়ে আসে। রান্নার কাজে জ্বালানি হিসেবে আমরা সিলিন্ডার বা গ্যাস ব্যবহার করি। আমরা যদি শুধু সিলিন্ডারে মুখ খুলে দেই এবং আগুন না ধরাই, তবে সিলিন্ডার থেকে প্রথমে সরু ছিদ্রপথ দিয়ে গ্যাস বের হয়ে আসবে, অর্থাৎ এক্ষেত্রে নিঃসরণের ঘটনা ঘটে। ওইটা তো পড়ছে হিবিছিকি যার নাকি আমরা বললাম তোমাকে একটু আগে। যে দেখো এখানে কিন্তু একটি নিঃসরণ হইতেছে, দেখতে পারতেছো। আমরা যে ইটের ভাটা দেখো, তোমরা ইটের ভাটায় কি ইটের যে বানানো হয়, যে বড় বড় ইয়ে আছে, তোমাদের দেখো যে এমনি ধোঁয়া বাইরে হয়ে আসতেছে, ওইটার ভিতরে যে অনেক গুঁড়া ধোঁয়া থাকে, ওরা কি অনেক চাপের মধ্যে থাকে, এত মানুষ এত ধোঁয়া গিজমিস করে, একবার চাপ বাইরে যায়, ওই জায়গার চাপ বাইরে যায়। সে কি করে, চাপ বাইরে যাওয়ার কারণে সে ঘনমাত্র একটা ফ্যাক্ট আসে, আসলে চাপেরও একটা ফ্যাক্ট আছে। তারপরে তোমরা চাপ হিসাবে দেখো জিনিসটা, ঠিক আছে, খালি চাপ হিসাবে দেখো, ঘনমাত্রা তোমরা বুঝা যাও, খালি চাপ হিসাবে দেখো। তো চাপ বাইরে গেছে ভিতরে, চাপ বাইরে যাওয়ার কারণে কি হয়েছে, সে ওই যে একটা ফাঁকা মুখ পাইছে, ওই মুখটা সবাই সহজরে নিম্নচাপের দিকে বাইরে হয়ে যেতেছে, যেদিকে নিম্নচাপ ওই দিকে গ্যাসগুলো যেতেছে। এখানে বাতাসের কারণে গ্যাসগুলো একটু ডান বাম হইতে পারে, কিন্তু মেনলি সে ভেতর থেকে উপরে উঠে আসতেছে, সে নিম্নচাপের দিকে যেতে চায়। ঠিক আছে, ওকে। তো তোমাদের এখানে আমি কী নিয়ে পড়াইলাম, ব্যাপন ও নিঃসরণ এবং একটি পরীক্ষা এবং নিঃসরণের কয়েকটি উদাহরণ নিয়ে তোমাদের পড়াইলাম আমি।
অ্যান্ড আমি হোপ করি যে তোমাদের কাছে জিনিসটা অনেক ক্লিয়ার হয়েছে, কারণ আমি তোমাদের অনেক 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 ভাঙ্গায়া বুঝেছি। এইসব সুন্দরভাবে আমি আসলে জানি না তোমাদের কেমনে বুঝাবো। হোপ সো তোমাদের জিনিসটা অনেক হেল্প করবে। অ্যান্ড তোমাদের যদি কোনো কিছু লাগে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। অ্যান্ড তোমরা কী করবে, জিনিসটা তোমাদের সামনে পিছিয়ে যে আছে তাদের শেয়ার করবে, যাতে তারাও তোমাকে হেল্প করতে পারে কোনো সময়। তারাও যাতে জিনিসটা জানে, তুমি যদি কোনো দিন বইলা যাও তাদের কাছ থেকে যাতে তুমি হেল্প পেতে পারো। এবং তোমাদের বন্ধু যারা নাকি পারে না, যারা নাকি পড়াচ্ছ, তাদের তুমি মেনশন করে দাও, না হলে ভিডিওটি শেয়ার করে দাও, ঠিক আছে? তো তোমাদের সাথে আবার দেখা হবে টপিক নাম্বার 3-তে। ওই টপিকে আমি তোমাদের যে বাকি কনসেপ্ট আছে ওগুলো পড়াবো, এবং এরপরে আরেকটা টপিক হলেই তোমাদের চ্যাপ্টার 2 এর ক্লাস একদম শেষ। এবং আমি যেগুলো পড়াইছি ওগুলো বাইরে থেকে তোমাদের কোনো দিন প্রশ্ন আসবে না, এবং তোমরা অবশ্যই কমন পাবে। অ্যান্ড আমি আসলে পড়ানো শেষ, মানে এইসব অধ্যায় পড়ানো শেষে করে তোমাদের একটি শর্টের একটি ভিডিওর ব্যবস্থা করবো, যেখানে নাকি তোমাদের অধ্যায় ভিত্তিক শিওর যেসব সিকিউ আছে, যা নাকি তোমরা পড়া গেলে আল্লাহর নামে অবশ্যই তোমরা প্রশ্নের মধ্যে দেখতে পাবা, কোনোটা বাদ যাবে না। ওই রকম প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি বসবো। অবশ্যই তোমরা দোয়া করবে আমার জন্য, অ্যান্ড তোমরা অবশ্যই আবার ফিরে আসবে আমাদের কাছে, আমাদের সাপোর্ট করবে। আর আবার দেখা হবে নিশ্চয়ই শীঘ্রই। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, গুড বাই। আমি শাহরিয়ার মোহাম্মদ সাকিব ফ্রম ইজি লার্নিং।